6 মাস 1 বছরেও সমাধান হবে না জ্বালানি সংকট, বললেন অর্থমন্ত্রী। Hopefully, in due time, we'll see the big change in the power and gas sector. বিকল্প উৎসের ব্যবহারের তাগিদ সিপিডির। কারখানাগুলো কিভাবে তার এনার্জি এফিসিয়েন্সি বাড়াতে পারে, কোন কোন ধরনের মেশিন রিপ্লেস হতে পারে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরছি। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কিছুটা বেড়েছে গ্যাসের চাপ, এখনো কমেনি ভোগান্তি, যানবাহনের দীর্ঘ লাইন। ট্রেড লাইসেন্স দিতে গড়িমসি করলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের। চাঁদাবাজি বন্ধের পুলিশের আশ্বাস। একীভূত 5 ব্যাংকের অর্থ ফেরতে কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ, দায়িত্ব হস্তান্তরে গতি আসবে আশা বাংলাদেশ ব্যাংকের। 8 বছর ধরে কম বেতন বড়পুকুরিয়া কয়লা খনির 168 শ্রমিকের, 4 বছরের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের। স্বাগত স্টার স্টুডিওর আয়োজনে, আপনাদের সাথে আছে আমি রোকসানা রিমি। কিশোরগঞ্জে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কথা বলছেন কটিয়াদীতে। সরাসরি চলে যাচ্ছে সেখানে। প্রথমবারের মতন সুন্দরবন এবং হাওর অঞ্চলে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন জেলেদের ভিজিএফ এর আওতায় আনা হয়েছে। উপস্থিতিবৃন্দ, যদি আমরা প্রত্যেকটি মানুষ আন্তরিক হই, আমি বিশ্বাস করি বাংলাদেশের ভাগ্য উন্নয়নে মৎস্য এবং পশু সম্পদ যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে। আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন গত জুন মাসে নাইজেরিয়াতে হ্যাচিং ডিম রফতানি করা হয়েছে। এভাবে বিদেশে নিত্য নতুন পণ্যের বাজার খুঁজে বের করার জন্য আমি উদ্যোক্তা বা ব্যবসায়ীদের প্রতি আন্তরিক আহ্বান জানাই, এবং এক্ষেত্রে সরকারের কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা জেনে খুশি হবেন, প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং গবেষণা উদ্ভাবনকে উৎসাহিত করে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বর্তমান সরকার 500 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন করেছে। এই ফান্ড থেকে সম্ভাবনাময় স্টার্ট আপের জন্য, অর্থাৎ শিল্প উদ্যোক্তা বা শিল্প শুরু করার জন্য সরকার 5 লক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত গ্রান্ট দেবে, ঋণ নয় গ্রান্ট দেবে। সুতরাং এই সুযোগ গ্রহণ করে এগিয়ে আসার জন্য আমি নতুন উদ্যোক্তা যারা আছেন তাদেরকে বিশেষভাবে আহ্বান জানাতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা আজকে এখানে মৎস্য নিয়ে কথা বলছি। মৎস্যের সাথে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটি খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে পরিবেশ। যে কোনোভাবেই হোক, যেভাবেই হোক, যে কারণেই হোক, আমরা খেয়াল করে দেখছি আমাদের খাল বিল নদী নালা যে সকল হাওর বিল যে সকল আছে, সবগুলোর পরিবেশ ধীরে ধীরে আমাদের ব্যবহৃত বিভিন্ন যে আবর্জনা আছে, বিভিন্ন রকম টিস্যু পেপার, প্লাস্টিক, পানির বোতল, এইসবের কারণে ধীরে ধীরে এই জলাশয়গুলোর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি সত্যিকারভাবে সচেতন হই, আমরা যদি নিজেদের পরিবেশ রক্ষা করতে চাই, এবং একই সাথে আপনারা এখানে যারা উপস্থিত আছেন অধিকাংশ মানুষ হয়তো মৎস্য পেশার সাথে জড়িত, এবং মাছকে যদি আমরা বাঁচাতে চাই, আসুন একই সাথে আমাদেরকে আমাদের পরিবেশের প্রতিও খেয়াল রাখতে হবে, আমাদেরকে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। আমরা যদি পরিবেশকে রক্ষা করতে পারি, আমরা যেমন একটি সুস্থ পরিবেশের মধ্যে বসবাস করতে পারবো, আমাদের সন্তানেরা সুস্থ পরিবেশে বসবাস করতে পারবে আগামী দিনে। একইভাবে আমাদের মৎস্য, আমাদের পশু, সকল কিছু আমরা একটি সুস্থ পরিবেশের মধ্যে গড়ে তুলতে সক্ষম হব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সকল প্রিয় ভাই ও বোনেরা, জাতীয় মৎস্য পক্ষের এবারের প্রতিপাদ্য
রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ এ অপেক্ষা সবার শুধু আগে একটি বাংলাদেশ। গাড়িবহরের জন্য। আসুন আমরা সবাই মিলে জলজ সম্পদ সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও টেকসই মৎস্য চাষ এবং বিতরণ, মাছের উৎপাদন, আহরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে একটি পুষ্টি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। এই গড়ে তুলতে হলে আমাদের সকলকে সচেতনভাবে পরিশ্রম করতে হবে। আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কাজে লাগাতে হবে, যাতে আমরা আমাদের দেশটিকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। পরিশেষে আমি জাতীয় মৎস্য পক্ষ 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। কিশোরগঞ্জে এতক্ষণ কথা বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেখানে সরাসরি যুক্ত ছিলাম। এবার চলে যাচ্ছি অন্য খবরে। বিদ্যুৎ ও গ্যাসের সংকট 6 মাস কিংবা 1 বছরে সমাধান সম্ভব নয়, এজন্য অপেক্ষা করতে হবে অন্তত 2 বছর। ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান অর্থমন্ত্রী। বলেন, অর্থনীতিকে সচল রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকিং খাতের সংকট কাটানো ও উচ্চ সুদের ঋণের বিকল্প খুঁজতে হবে। বিনিয়োগকারীদের আস্থা তৈরি, নীতি সংস্কার থেকে কার্যকর বাস্তবায়ন শীর্ষক আমেরিকান চেম্বারের আলোচনায় উঠে আসে বাংলাদেশের অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জগুলো, বিশেষ করে ব্যবসার পরিবেশ, জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং বিনিয়োগের স্থবিরতা নিয়ে উদ্বেগ জানান বক্তারা। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট আগামী 6 মাস কিংবা 1 বছরে পুরোপুরি সমাধান সম্ভব নয়। অর্থনীতিকে এগিয়ে নিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। Unfortunately, on the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years, minimum. So we are struggling with the issue of power and gas. And without power and gas, you are talking about the economy which really cannot go forward. And I can assure you that we are trying to do everything in the quickest possible time. ব্যাংকিং খাতের দুর্বলতাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী। তার মতে, খেলাপির পরিমাণ অনেক বেশি। ব্যাংকগুলোকে পুনর্মূলধনীকরণে সরকারি সহায়তার পাশাপাশি বিদেশি বিনিয়োগ ও বিকল্প অর্থায়নের সুযোগ সরকার কাজে লাগাতে চায় বলে জানান তিনি। পাশাপাশি দুর্নীতি, হয়রানি ও লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে ব্যবসার খরচ কমানোর চেষ্টা চলছে বলে জানান অর্থমন্ত্রী। Bank resolution issue is a difficult issue for Bangladesh right now. There is a serious capital deficit in this bank. Serious. They've been laundered out and NPL is very high. But to resolve this NPL issue is a big challenge for the government. And unless you can recapitalize these banks, actually it's going to be very difficult for these banks to continue. But the problem is there are depositors who cannot withdraw their money. জ্বালানি সংকট, দুর্বল ব্যাংকিং খাত ও উচ্চ ব্যয়ের অর্থায়ন অর্থনীতির এই 3 বড় চ্যালেঞ্জ কাটাতে নীতি সংস্কারের পাশাপাশি সেগুলো দ্রুত বাস্তবায়নের ওপরই সরকার জোর দিচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। Stock market is now, you can see that it's on the way up. The indicator is on the way up. But our market cap is very small. We need to have more listed companies. আফরোজা লামিয়া, স্টার নিউজ। I'm also happy to tell you. দেশের জ্বালানি সংকট সহসাই কাটবে না, আগামী কয়েক দশক ধরে চলবে বলে আশঙ্কা করেছে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। বলেন, সরকারের উচিত জ্বালানি খাতের জন্য একটি কুইক রেসপন্স টিম গঠন করা। তৈরি পোশাক খাত নিয়ে সিপিডির আয়োজিত সেমিনারে এমন মন্তব্য তুলে ধরা হয়। এ সময় বক্তারা বলেন, এ খাতের সংকট মোকাবিলায় রূপান্তরযোগ্য জ্বালানি হতে পারে একমাত্র বিকল্প। বর্তমান জ্বালানি সংকটে স্থবির হয়ে যাচ্ছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক, যেখানে উৎপাদন ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় পুনরায় ব্যবহারযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ছাড়া এই সংকট থেকে বের হওয়ার কোনো পথ নেই।
ফার্স্টে রিনিউয়েবল এনার্জি জিনিসটাকে নিয়ে রোববার সকালে ব্র্যাক ইন সেন্টারে গার্মেন্টস শিল্পে কার্বন নিঃসরণ কমানো এবং আগামীর পথ চলা নিয়ে সিপিডির আয়োজিত এক সেমিনারে বক্তারা এমন মতামত তুলে ধরেন। সবচেয়ে বেশি আমাদের ফ্যাক্টরিগুলোতে স্পেশালি যদি সুইং ইউনিট বা নিটিং থাকে এগুলাতে কম প্রেসার হলে সবচেয়ে বেশি ইলেকট্রিসিটি যায়, মানে কম প্রেসারের কাছে কাছে আর কেউ যায় না। সবচেয়ে বেশি নজর দেওয়া দরকার, কেউ আমরা ওটাতে খেয়াল করি না যে বাতাসের জন্য কি পরিমাণ আমরা বিল খরচ করতেছি। তৈরি পোশাক শিল্পে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে কাঠামোগত রূপান্তর জরুরি বলে মনে করে সিপিডি। এই জিনিসটা ফাইন্যান্সিয়ালি ভায়াবল হওয়া সত্ত্বেও যে হচ্ছে আমরা যে অ্যাডপশন দেখতে পাচ্ছি না, সেখানে আমরা একটা স্ট্রাকচারাল লিমিট দেখতে পাচ্ছি। মানে আমরা অবজার্ভ করে দেখলাম যে 10%-এর বেশি রুফটপ সোলার দিয়ে তাদের এনার্জি কনজাম্পশন নিডস ফ্যাক্টরিগুলো মিট করতে পারে না। আগামী দিনে দেশের কারখানাগুলোতে গ্যাসের প্রাপ্তি আরও কমবে উল্লেখ করে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, চলমান এই জ্বালানি সংকট খুব সহসাই শেষ হবে না। কারখানাগুলো কিভাবে তার এনার্জি এফিসিয়েন্সি বাড়াতে পারে, কোন কোন ধরনের মেশিন রিপ্লেস হতে পারে এবং কোন কোন জায়গায় সেই জায়গাগুলোতে বিদ্যুতায়িত অবকাঠামোতে যাওয়ার সুযোগ রয়েছে এবং তার জন্য কত কস্ট লাগবে এবং কত মাত্রা এনার্জি সেভ হবে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরছি। এ সময় চলমান জ্বালানি সংকটের ভয়াবহতা তুলে ধরে সিপিডির এই গবেষক বলেন, সরকারের এখনই জ্বালানি খাতের জন্য একটি জরুরি রেসপন্স টিম গঠন করা দরকার। এই গবেষণাটি পরিচালনা করেছে ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। গ্যাসের চাপ কিছুটা বেড়েছে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে, তবে চাহিদার তুলনায় এখনও পর্যাপ্ত গ্যাস মিলছে না। এতে ক্ষুব্ধ যানবাহন চালকরা জানালেন, প্রায় 1 মাস আয় রোজগার কম সিএনজি চালিত 3 হুইলার ও উবার চালকদের। এতে ভোগান্তিতে রয়েছে জরুরি সেবার গাড়িও। প্রায় 20 দিন পর দিনের বেলায় খোলা পাওয়া গেল রাজধানীর পরিবাগের এই সিএনজি ফিলিং স্টেশন। 21 জুলাইয়ের পর থেকে শুধুমাত্র রাত 11টা থেকে ভোর পর্যন্ত গ্যাস মিলত এখানে। যদিও গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে, তবে পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি বলছেন সিএনজি স্টেশনের কর্মীরা। চাপ 120, 100 না বাড়ে না, কোনো উন্নত নাই, এরকম বোয়া 140, 150, 140, 150, 120 এরকম। জি জি, দিনে বলতেছে 15 দিন। হ্যাঁ। এদিকে সমস্যার পূর্ণ সমাধান না হওয়ায় দীর্ঘ লাইনের ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন না সিএনজি চালিত 3 হুইলার, ব্যক্তিগত গাড়ি, উবার ও ভাড়ায় চালিত গাড়ি, এমনকি লাশবাহী ফ্রিজার ও অ্যাম্বুলেন্সও। তাই ক্ষোভ বাড়ছে যানবাহন চালকদের। আমরা মরা সরকার আছে, ফ্যামিলি কাটলে নদী খরণ লয়, সরকার কি গ্যাসের চিন্তা আছে? সরকার কি রাষ্ট্রের চিন্তা আছে? রুগী নিতে অনেক সমস্যা হয়, রুগী আল্লাহ চিল্লা করে। আজকে 2 দিন ধরে গ্যাস পাচ্ছি না, টিপ মারতে পারছি না। টিপ না মারলে আমার পেটে রুজি নাই। দিনে 3 বার সিরিয়াল দিতে হয়, এরপরও মনে করেন 3 ঘন্টা 2 ঘন্টা এরকম সময় লাগে। এদিকে গত 6 আগস্ট মধ্যরাত থেকে 23 কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করছে মহেশখালীর এক্সিলারেট এলএনজি। অপরদিকে সাময়িক ত্রুটি মেরামত শেষে শুক্রবার মধ্যরাত থেকে পূর্ণ সক্ষমতায় সামিট এলএনজি। যদিও সমস্যার পূর্ণ সমাধান কবে নাগাদ হবে জানায়নি কর্তৃপক্ষ। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। গ্যাস সরবরাহ পরিস্থিতি জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার মাহবুব। মাঝার, গ্যাস সরবরাহ বেড়েছে, তারপরও কেন পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না? চালকরা ও ফিলিং স্টেশন মালিকরা কি বলছেন? আচ্ছা রিমি, আপনার প্রশ্ন অনুযায়ী গ্যাস সরবরাহ বেড়েছে, কতটুকু বেড়েছে একটু বলি। সেটা হচ্ছে 2টি এলএনজি টার্মিনালে প্রতিদিন 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস, প্রায় 900, 950 এর কিছুটা বেশি সরবরাহ করা হতো। সেখানে এক্সিলারেট এলএনজি এবং সামিট এলএনজি অর্ধেক। সেই জায়গাতে গত 21 জুলাই এক্সিলারেট এলএনজি পুরোপুরি বন্ধ হয়ে যায় তাদের বয়লার পুরে, এবং গত 6 আগস্ট তারা আংশিক মেরামত করতে সক্ষম হয়। অর্থাৎ যেখানে 500 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন সংকট তৈরি হয়েছিল, একেবারে মুমূর্ষু অবস্থায়, খারাপ অবস্থাতে, সেইখানে অর্ধেক সরবরাহ তারা করতে পারছে গত কয়েকদিন ধরে, এবং বাকি অর্ধেক কিন্তু সংকট এমনিতে রয়ে গেছে। এর মধ্যে আবার সামিটের এলএনজিও কয়েকদিনের জন্য বন্ধ ছিল মাঝখানে।
তো গত 2-3 দিন ধরে যদি একটু বলা হয় যে সবশেষ জুলাই মাসের 21 তারিখ থেকে শুরু করে এই মাসের 5-6 তারিখ পর্যন্ত যে অবস্থাটা ছিল তার চেয়ে কিছুটা উন্নতি হয়েছে গত কয়েকদিনে, এবং এর মাঝখানে অবনতিও হয়েছিল যখন সামিট এলএনজি বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতি একেবারে যেই স্বাভাবিক অবস্থা সেখানে না ফেরার কারণে যেটা ঘটছে, এখনো পর্যন্ত যতগুলো সিএনজি স্টেশন গত কয়েকদিনে একেবারে বন্ধ রাখতে হয়েছিল তারা এখন কিছুটা খুলতে পারছে, এবং যতগুলো সিএনজি স্টেশনে স্বাভাবিক যেইটা গ্যাসের প্রেশার থাকে 3000 PSI, সেইখানে তারা 1 থেকে 1500 PSI তাদের চাপ কম পাচ্ছেন। এবং তেজগাঁওয়ের এই ফিলিং স্টেশনটাতে যেখানে 3000 PSI থাকতো সেইখানে একেবারেই অর্ধেকে নেমে এসেছিল গত কয়েকদিনে, এখন কিছুটা বেড়েছে, তারা 2000 PSI এর মতো পাচ্ছে। অর্থাৎ সংকট একেবারে সমাধান হয়নি, তবে সবশেষ জুলাই মাসের 20 তারিখের পর থেকে এই মাসের 5 আগস্ট পর্যন্ত যা পরিস্থিতি ছিল তার চাইতে কিছুটা উন্নতি হয়েছে। যেখানে কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো সেইখানে এখন 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতেই গ্যাস পাওয়া যাচ্ছে, এবং যদিও যতটুকু গ্যাস পাওয়া যাচ্ছে তাতে আসলে গাড়ি চালকদের সারাদিন পোষাচ্ছে না। তবে এই পরিস্থিতি কবে নাগাদ সমাধান হবে সেটাও কিন্তু আমরা বলতে পারছি না। ধন্যবাদ মাঝার। দর্শক, এতক্ষণ আমাদের সহকর্মী জানাচ্ছিলেন গ্যাস সরবরাহ বাড়লেও কেন এখনও গ্যাস সংকট কাটছে না, এ নিয়ে বিস্তারিত। এবার চলে যাচ্ছি অন্য খবরে। ট্রেড লাইসেন্স দিতে 1 দিনের বেশি সময় নিলেই কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, এমন হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। রোববার ডিসিসিআই আয়োজিত সেমিনারে ব্যবসায়ীদের এমন আশ্বাসের কথা শোনান তিনি। এ সময় চাঁদাবাজি ও হয়রানি মুক্ত ব্যবসার পরিবেশ নিশ্চিতের দাবি জানান ব্যবসায়ীরা। জবাবে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন ডিএমপি প্রতিনিধি। তথ্যের ঘাটতি, কাগজপত্রের অস্পষ্টতা, সময়ক্ষেপণ সহ নানা কারণে ট্রেড লাইসেন্স পেতে হয়রানির শিকার হতে হয় ব্যবসায়ীদের। এই প্রক্রিয়া সহজ করতে ঢাকা চেম্বার আয়োজন করেছে ট্রেড লাইসেন্স নবায়ন সপ্তাহ, যেখানে দ্রুত লাইসেন্স নবায়নের সুযোগ মিলছে। ব্যবস্থাপনা গড়ে তুলতে নাগরিক ও ব্যবসায়িক সেবা ডিজিটালাইজেশন। এ উপলক্ষে আয়োজিত সেমিনারে আইন শৃঙ্খলা, যানজট পরিস্থিতি আর ট্রেড লাইসেন্স পেতে ভোগান্তির মতো বিষয়গুলো উঠে আসে। এ সময় চাঁদাবাজি ও হয়রানি মুক্ত ব্যবসার পরিবেশ নিশ্চিতে দাবি জানান ব্যবসায়ীরা। হকার উচ্ছেদ করবেন, এইটাই আপনার কাছে সর্বপ্রথম আমার ঢাকা চেম্বারের পক্ষ থেকে আবেদন। আমার ব্যক্তিগত লাইসেন্স আমি কয়েকদিন আগে রিনিউ করেছি। ওইটা সাইনবোর্ডের দাম ছিল 800 টাকা, সেটা এখন 2500 টাকা আমার থেকে দিতে হলো। 2500 টাকা। তো এভাবে যদি করে আমরা উদ্যোক্তারা কোথায় যাব? বিজনেসটা কিন্তু আসলে আমরা এখন ওইভাবে রান করতে পারছি না। তারপরে যদি আপনারা ট্রেড লাইসেন্সের প্রতি ট্রেড লাইসেন্স 2 থেকে 2500 টাকা করে বৃদ্ধি করেন, এটা আমাদের জন্য কিন্তু একটা বোঝা হয়ে যাচ্ছে। অটোরিকশা নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা চলছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির প্রতিনিধি। আপনাদের মাধ্যমে দেশের এই যে ব্যবসায়িক মহলের যে একটা আধুনিক নগরায়ন বলেন কিংবা সেটা এক্সপান্ড করে আজকে যে ব্যবসায়িক পরিচিতি আসছে বাংলাদেশের, একটা বড় অংশ কিন্তু আপনাদের অবদান আছে, এখনো করে যাচ্ছেন। তা আপনাদের সাথে আমরা আছি, আপনাদের সহযোগিতার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং সব সময় আপনাদের পাশে থাকব। এ সময় চাঁদাবাজ মুক্ত ব্যবসার পরিবেশ নিশ্চিত ও ট্রেড লাইসেন্স পেতে জটিলতা নিরসন করার আশ্বাস দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। আপনারা যদি উদ্যোগ নেন, মার্কেট ওয়াইজ উদ্যোগ নেন, আমি প্রতিনিধি দেব, ওইখানে বসে আপনারাই সলিউশন করে দেন যে এটা কি হওয়া দরকার। আমরা অবশ্যই চাঁদাবাজ বন্ধ করতে চাই, সেটা যে দলেরই হোক। কোন দল চাঁদাবাজি করতে পারবে না, এর জন্য আমরা লাইসেন্সের ব্যবস্থা করতেছি, নাম্বারের ব্যবস্থা করতেছি। আর কিন্তু কোনো কিছুই সম্ভব হবে না যদি আপনারা জনগণ যদি সহযোগিতা না করেন। ব্যবসায়ীদের জন্য সিটি কর্পোরেশনের রাজস্ব পরিশোধ সহজ করতে ব্যাংকিং সেবার আওতা বাড়ানোর ঘোষণাও দেন নগর প্রশাসক। একে দিনেরটা দিনে লাইসেন্স দিতে হবে। ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। কাগজে কলমে স্কিম ঘোষণা নয়, বরং একীভূত 5 ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতে কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন ব্যাংক খাত বিশ্লেষকরা। যাদের লুটপাটে লাখ লাখ আমানতকারীরা পথে বসেছেন, তাদের বিচার নিশ্চিত করার কথাও বলছেন তারা। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে 5টি ব্যাংকের দায়িত্ব হস্তান্তর করায় শিগগির সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রমে গতি আসবে। ওয়ালিদ সাকিবের রিপোর্টে বিস্তারিত।
ব্যাংক রেজুলেশন আইনে সরকারের 18 ক ধারা যুক্ত করার চেষ্টায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল সম্মিলিত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে। তবে সমালোচনার মুখে সেই ধারা বাতিল করেছে সরকার। একীভূত 5 ব্যাংকের দায়িত্ব বুঝে নিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। অন্তর্বর্তী সরকারের সময় 5 ব্যাংকের আমানত ফেরতে একটি স্কিম ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের সময় সেই স্কিম সংশোধন করা হয়েছে। আমানতের অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। বিশেষ করে পরিবারের সদস্যদের চিকিৎসা, উচ্চশিক্ষা ও আমানতকারীর হজের খরচের পুরো টাকা তোলার সুযোগ রাখা হয়েছে নতুন স্কিমে। খাত সংশ্লিষ্টরা বলছেন, সংশোধিত স্কিম শুধু কাগজে কলমে নয়, বাস্তবেই যেন আমানতকারীরা অর্থ পায় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি খেলাপি ঋণ আদায় ও লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকারকে এগিয়ে আসতেই হবে, সরকার মাস্ট পে ফর ইট, ওকে। তা এবং এগুলো করার মাধ্যমে এটা অবশ্যই, কারণ এটা একটা মরাল হ্যাজার্ড পার্ট আছে। এগুলো যখনই সরকার করে তখনই এই আপনার খেলাপিরা ভাবে, আরে সরকার তো আমাদেরকে হেল্প করবে, আমাদেরকে বেল আউট করবি। তো এদিকেও সরকারের নজর রাখা উচিত, ইন দ্য সেন্স দ্যাট নজর রাখার অর্থটা হচ্ছে যে যাদের জন্য আজকে এই দুরবস্থা হলো, অ্যাট দ্য সেম টাইম তাদেরকেও জবাবদিহিতার আওতায় বা শাস্তির আওতায় নিয়ে আসা। কেন্দ্রীয় ব্যাংক বলছে 5টি ব্যাংকের দায়িত্ব হস্তান্তর করায় এখন কার্যক্রমে গতি আসবে সম্মিলিত ইসলামী ব্যাংকের। ধীরে ধীরে আমানত ফেরতের পরিমাণ বাড়বে। প্রাথমিকভাবে 10 লক্ষ টাকা বলেছি, এটা আস্তে আস্তে এটার সিলিং বাড়তে থাকবে। এই মুহূর্তে 10 লাখ থেকে 20 লাখ হবে, এটা বলার সময় হয়নি, তবে ক্রমান্বয়ে সেটা বাড়বে। কারণ এই মানুষ যখন তার প্রয়োজন মতো টাকা ফেরত পাবে বা উত্তোলনের সুযোগ পাবে, ততই কিন্তু এই ব্যাংকের প্রতি মানুষের আস্থা সৃষ্টি হবে। হাসিনা আমলে ব্যাপক দুর্নীতি, লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়েছিল এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এগুলো একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে অন্তর্বর্তী সরকার। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। সম্মিলিত ইসলামী ব্যাংক প্রসঙ্গে বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, একীভূত 5 ব্যাংকের দায়িত্ব ইসলামী ব্যাংকে দেয়া হলে আসলে কি আমানতকারীদের টাকা ফেরতে গতি আসবে কিনা, এমনটাই বলছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। রিমি, যে 5টি ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে, সেই 5টি ব্যাংকের ইতিমধ্যেই সম্মিলিত ইসলামী ব্যাংকের হাতে হস্তান্তর করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। এর আগে এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। প্রশাসকরা যখন ছিলেন তখন এসব ব্যাংকের যে দায় পরিশোধের যে বিষয়গুলো ছিল, আমানতকারীদের অর্থ ফেরতের যে প্রক্রিয়া ছিল, সেটি কিছুটা শুরুতে গতি ছিল। তবে শেষ মুহূর্তে হয়তো আমরা বেশ কিছু জায়গা থেকে আমরা অভিযোগ পেয়েছিলাম। আমাদের বিভিন্ন আমানতকারীরা বলছিলেন যে তারা আসলে তাদের যে স্কিম ঘোষণা করা হয়েছিল সেই স্কিম অনুযায়ী অর্থ পাননি। তো এই ক্ষেত্রে একটু বলি যে এখন নতুন করে একটি সংশোধিত স্কিম বাংলাদেশ ব্যাংক প্রণয়ন করেছে। সেই সংশোধিত স্কিমে বাংলাদেশ ব্যাংক বলছে যে আগে বাংলাদেশ ব্যাংক যে স্কিম ঘোষণা করেছিল সেখানে সুনির্দিষ্ট করে কোনো কিছু বলা ছিল না। তবে বলা ছিল শুধু যে কিডনি এবং ক্যান্সার রোগের মতো জটিল রোগে যারা আক্রান্ত ছিলেন তারা স্কিমের বাইরে গিয়েও টাকা তুলতে পারবেন, বেশি টাকা তুলতে পারবেন। স্কিমে যে পরিমাণ দেওয়া আছে তার তুলনায় বেশি তারা তুলতে পারবেন। আর এখন সংশোধিত যে স্কিম ঘোষণা করা হয়েছে সেই স্কিমে আসলে বলা হয়েছে যে এখন আমানতকারীর পরিবারের চিকিৎসা এবং উচ্চশিক্ষার জন্য, সেখানে চিকিৎসার ক্ষেত্রে কোনো রোগ আসলে স্পেসিফিকভাবে বলা হয়নি, এবং উচ্চশিক্ষার জন্য যদি কেউ আসলে শিক্ষা ব্যয়, যদি কেউ কোনো আমানতকারী সন্তানদের যদি শিক্ষা ব্যয়ের প্রয়োজন হয়, সেটিও তারা এখন থেকে তুলতে পারবেন। যেই স্কিম ছিল সেই স্কিমের বাইরে থেকে তারা তুলতে পারবেন। এছাড়া হজের জন্য কিন্তু আমানতকারীরা প্রমাণ দাখিল সাপেক্ষে তারা অর্থ তুলতে পারবেন। ধন্যবাদ ওয়ালিদ। ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যেই রাজধানীতে সমাবেশ করেছে চালকরা। পুলিশি হয়রানি বন্ধ, আলাদা হাসপাতাল ও লেন সহ 5 দফা দাবিও জানানো হয়। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অটো চালকরা। প্রথমে অলিগলি, তারপর মূল সড়ক, সর্বত্র এখন দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। ঘটছে দুর্ঘটনা, আর রাস্তায় যানজটেরও অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে 3 চাকার এই বাহন। সবশেষ বিদ্যুৎ মন্ত্রীও আওয়াজ তুলেছেন, অবৈধ অটোরিকশার জন্যই বাড়ছে বিদ্যুতের চাহিদা।
এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়, এবং মোস্টলি যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইললিগাল কানেকশন। এত আলোচনা সমালোচনার মধ্যেই পুরানা পল্টনে সমাবেশ করেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির ব্যানারে কর্মসূচিতে পুলিশি হয়রানি সহ নানা অভিযোগ তাদের। 500-700 টাকার কাজ করছি, আপনারা নিয়ে গেলেন 1200 টাকা। চালকদের প্রশিক্ষণ, ফ্যামিলি কার্ড চালু, আলাদা লেন নির্মাণ সহ সরকারের কাছে 5 দফা দাবি জানান অটোরিকশা চালকরা। একটি রিক্সা শ্রমিকের জন্য একটি লেন আলাদা তৈরি করো, আর প্রত্যেক অটো রিক্সা শ্রমিকের পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ড চালু করো। আহত হলে তাতে রিক্সাওয়ালারা সঠিকভাবে চিকিৎসা নিতে পারে, তার জন্য একটা সুব্যবস্থা করতে হবে। সমাজের নানা অংশের মানুষ বাপ-দাদার বয়সী মানুষকে, রিক্সা শ্রমিককে তুই বলে সম্বোধন করে, তুই তোকারি করে। দেখলাম না বাংলাদেশে আমার নাগরিক সমাজ, আমার সুশীল সমাজ, এ ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই। 5 দফা দাবি আদায় না হলে কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নেতাদের। আগের মতো আন্দোলনে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার বিজ টুডে, ফিরছে একটু পর। দেখছেন স্টার বিজ টুডে। পতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস শেষ করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। আজ সূচক কমলেও বেড়েছে লেনদেন। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স 23 পয়েন্ট কমে অবস্থান করছে 5,859 পয়েন্টে। কমেছে বাছাই সূচক ডিএসসি 30 আর সরিয়া সূচক ডিএসসি এস। রোববার ডিএসসিতে মোট লেনদেনের পরিমাণ ছিল 1,130 কোটি টাকার শেয়ার। রোববার 102টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, বিপরীতে দর কমেছে 247টির, আর অপরিবর্তিত ছিল 41টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। এবার জানাবো বৈদেশিক মুদ্রার বিনিময় হার। দেশের বাজারে আন্তঃব্যাংক ডলার কেনা হচ্ছে 123 টাকা 5 পয়সায়, বিক্রি হচ্ছে 123 টাকায় 41 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 166 টাকা 1 পয়সা আর বিক্রয় মূল্য 166 টাকা 58 পয়সা। ইউরোজোনের একক মুদ্রা ইউরো কেনা হচ্ছে 141 টাকা 80 পয়সায়, বিক্রি হচ্ছে 142 টাকা 25 পয়সায়। ভারতীয় মুদ্রা রুপির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য 1 টাকা 29 পয়সা। সৌদি আরবের রিয়াল কেনা হচ্ছে 33 টাকা 21 পয়সায়, বিক্রি হচ্ছে 33 টাকা 55 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের ক্রয় মূল্য 29 টাকা 86 পয়সা, বিক্রয় মূল্য 30 টাকা 47 পয়সা। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দিরহাম কেনা হচ্ছে 33 টাকা 27 পয়সা আর বিক্রি হচ্ছে 33 টাকা 90 পয়সায়। চীনা ইউয়ান কেনা হচ্ছে 18 টাকা 13 পয়সায় আর বিক্রি হচ্ছে 18 টাকা 46 পয়সায়। দেশের বাজারে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,36,779 টাকায়, আর 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,26,164 টাকা। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,94,205 টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,58,630 টাকা। গত শনিবার থেকে নতুন দাম কার্যকর করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এদিকে আন্তর্জাতিক বাজারে 1 আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,376। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম এখন $87 উপরে। পাশাপাশি মার্কিন অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $82। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা ও এর ফলে সৃষ্ট তীব্র অর্থনৈতিক প্রভাব বিশ্ববাজারে তেল ও জ্বালানির দামকে প্রভাবিত করছে। এদিকে জ্বালানি সরবরাহ নিশ্চিতে এশিয়ার রিফাইনারিগুলো চলতি সপ্তাহে মার্কিন অপরিশোধিত তেল কেনা বাড়িয়েছে। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বানানোর হুমকি দেওয়ার পর প্রণালীটি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। এছাড়া ওমানের সঙ্গে কয়েক সপ্তাহের আলোচনা শেষে একটি নতুন নৌপথের ম্যাপ নিয়ে সমঝোতায় পৌঁছানোর কথা নিশ্চিত করেছে তেহরান। তবে চুক্তির বাকি চূড়ান্ত শর্তগুলোর জন্য আলোচনা এখনও চলমান রয়েছে। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিজেদের পরাজয় স্বীকার না করা পর্যন্ত হরমুজে অবরোধ অব্যাহত রাখবে ইরান।
কোম্পানির ৯০০ কর্মীকে এক জুম কলে ছাঁটাই করে বিশ্বজুড়ে তোলপাড় ফেলা সেই আলোচিত বিশাল গর্গই এবার নিজেই চাকরি হারালেন। $8 বিলিয়ন থেকে $300 মিলিয়ন ধসে পড়া বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সিইও পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। তবে কোম্পানিকে আবার লাভজনক করতে বছরে মাত্র $1 বেতনে কাজ করার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি। এক জুম কলেই ভাগ্য বদলে গিয়েছিল এক প্রতিষ্ঠানের ৯০০ কর্মীর। 2021 সালে ক্রিসমাসের ঠিক আগে এক নিমিষে ৯০০ জন কর্মীকে চাকরিচ্যুত করে পৃথিবী জুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সহ প্রতিষ্ঠাতা বিশাল গার্গ। বহু কেলেঙ্কারি, বিতর্কের ঝড় আর শেয়ার বাজারের ধসের পর এতদিন টিকে থাকলেও মাত্র 5 বছরের মধ্যেই সম্প্রতি নিজের চাকরি হারিয়েছেন তিনি। গত 3 আগস্ট কোম্পানির পর্ষদ থেকে তাকে অপসারণ করে নতুন সিইও হিসেবে ড্যানিয়েল লুইসকে নিয়োগ দেওয়া হয়। তবে গার্গ দাবি করছেন লুইস তাকে প্রতারিত করে তার পদটি দখল করেছে। এক সময় $8 বিলিয়ন কোম্পানি আজ নেমে এসেছে $300 মিলিয়ন। এআই ভিত্তিক প্রতিষ্ঠানটি সম্প্রতি সুদের হার বৃদ্ধি ও শেয়ারের দর 93% কমে যাওয়ায় বড় সংকটে পড়ে। তবে গার্গের দাবি, আমি 10 বছর ধরে এই কাজ করছি। যদিও সব পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি, কিন্তু এআই মডেলের মাধ্যমে ঋণ প্রক্রিয়া দ্রুত করে এবং বড় প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে কোম্পানি লাভের মুখ দেখার একেবারে দ্বার প্রান্তে ছিল। ঠিক এই মুহূর্তেই আমাকে সরিয়ে দেয়া পর্ষদের বড় ভুল হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন সিইও লুইস দায়িত্ব নেওয়ার পর কোম্পানির শেয়ারের দাম আরও 45% পড়ে গেছে। এই পরিস্থিতিতে পথ ফিরে পেতে এখন লড়াই করছেন গার্গ। তাছাড়া তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কোম্পানিকে লাভজনক অবস্থায় ফিরিয়ে না আনা পর্যন্ত তিনি বছরে মাত্র $1 বেতনে কাজ করবেন এবং লাভজনক হওয়ার পরপরই তিনি সিইও পদ ছেড়ে দেবেন। মায়াশিকা রহমান, স্টার নিউজ। দেখছেন স্টারবিজ টুডে, ফিরছি একটু পর। দেখছেন স্টারবিজ টুডে। গেল মৌসুমে রাজশাহীতে আলুর বাম্পার ফলন হলেও ভালো দাম পাচ্ছেন না কৃষকরা। উৎপাদন খরচের চেয়ে উল্টো কেজি প্রতি 7 থেকে 8 টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে আলু। তার উপর আছে হিমাগারের ভাড়ার চাপ। সব মিলিয়ে প্রান্তিক আলু চাষিদের পথে বসার উপক্রম। তবে কৃষক যেন লাভবান হয় এ বিষয়ে সরকার ভাবছে বলে জানিয়েছেন কৃষি সচিব। রাজশাহী মহানগরীর সবচেয়ে বড় পাইকারি কাঁচা বাজার মাস্টারপাড়ার এই বাজারে ভোরের আলো ফোটার আগে থেকেই শুরু হয় জমজমাট বেচাকেনা। এখান থেকে নিয়মিত পাইকারি দরে আলু কেনেন শাহজাহান আলী। তিনি বলছেন, এবারের মৌসুমের শুরু থেকে বাজারে আলুর দর নেই। গেলবার তো 60-70 পাইকারি কিনেছি, 70-80 পাইকারি কিনেছি, 80 টাকা 90 টাকা পর্যন্ত কিনেছি। সেরকম তো এবারকার চারানা দাম নাই। অন্য পাইকাররাও বলছেন একই কথা, বাজারে আলুর সরবরাহ বেশি, তাই দামও কম। প্রান্তিক কৃষকদের যেখানে 30 টাকা কেজি খরচ পড়ছে, সেখানে এখন আলুর বাজার 17 টাকা পাইকারি। এখন কেজি প্রতি তাদের 13 টাকা 14 টাকা লস যাচ্ছে। যদি কম থাকতো সেক্ষেত্রে দেখা যাচ্ছে দাম বাড়তো, কিন্তু যে পরিমাণে আছে, যেটা দরকার তার থেকে বেশি আছে। শুধু বাজার দর নয়, আলু সংরক্ষণ করতে গিয়েও চাপে পড়ছেন কৃষকরা। হিমাগারগুলো থেকে আলু বের করতে শুরু করেছেন কৃষক ও ব্যবসায়ীরা। চাষিরা জানান, উৎপাদন ও সংরক্ষণ খরচ মিলিয়ে প্রতি কেজি আলুর দাম পড়ছে 25 টাকা। স্টোর ভাড়া, ক্যারিং, বস্তা এ দিয়ে আমাদের 24 থেকে 25 টাকা অলরেডি পড়ে গেছে। ভাড়া একটু বেশি হচ্ছে, তারপরে আপনার আলুর দাম কম, কৃষক ঠিক মতন দাম পাচ্ছে না। 15 টাকা 17 টাকা করে লস হয়। হ্যাঁ, এটা তো সামনে আলু উৎপাদন হয়তো বা কম হবে, মানুষ আগ্রহ হারাবে। তবে হিমাগার মালিক সমিতি জানিয়েছে, 50 কেজির প্রতি বস্তা আলু সংরক্ষণের জন্য সরকারের বেঁধে দেয়া দর 6 টাকা 75 পয়সা। সম্প্রতি বিদ্যুতের দাম বাড়ায় তাদেরও খরচ বেড়েছে। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন হিমাগার মালিকরা। আমরা যে দাম কমাবো, সরকারের কাছে আমরা কতগুলি জিনিস বলি যে আমাদেরকে ইলেকট্রিক ভাড়া 25% কমাও, এ করাও, কিন্তু তারা করে বরং বাড়াইতে আছে। সরকার যে নির্ধারিত মূল্য করে দিয়েছে, এর কমে তো আমরা যেতেই পারবো। এদিকে কৃষকের লোকসানের কথা স্বীকার করে কৃষি সচিব জানিয়েছেন, বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে। দাম বাড়লেও
সমস্যা ভোক্তাদের জন্য, আবার দাম কমে গেলে কৃষকের সমস্যা। কিভাবে কৃষককে বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে এবং কিভাবে এটাকে ই করা যায় সেই পরিকল্পনা আমাদের রয়েছে। চলতি মৌসুমে রাজশাহী জেলায় 34,280 হেক্টর জমিতে আলুর উৎপাদন হয়েছে 9,45,835 মেট্রিক টন। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী। 168 জন শ্রমিককে 8 বছর ধরে কম বেতন দেওয়ার অভিযোগ উঠেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি কোম্পানির বিরুদ্ধে। শ্রমিকদের দাবি প্রতিদিন গড়ে 230 টাকা করে কম দেয়া হয়েছে তাদের। গত মাস পর্যন্ত এই বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 11,43,00,000 টাকা। এদিকে শ্রমিকদের বেতন কম দেওয়ার বিষয়টি স্বীকারও করেছে খনি কর্তৃপক্ষ। তবে 8 বছরের মধ্যে 4 বছরের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 1177 টাকা, এখানে আমি প্রায় 300-350 টাকার মতো কম পাচ্ছি ডেলি। 2018 সাল থেকে প্রায় আমরা 230 থেকে 40 টাকা কম পাই। এই টাকাটা আমরা কম পাওয়ার কারণে আমাদের পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে আছি। 1285 টাকা হওয়ার কথা, কিন্তু আমাদেরকে দক্ষ শ্রমিককে দেওয়া হচ্ছে এখন 1119 টাকা। বাদবাকি টাকা আমরা আদৌ পাচ্ছি না। এই ছিল স্টার বিস্টুডের আয়োজনে। এবার যাচ্ছে স্টার চট্টগ্রামে সহকর্মী সর্দার মোহাম্মদ আরিফের কাছে। রিমি, আপনাকে ধন্যবাদ। আমন্ত্রণ স্টার চট্টগ্রামের সঙ্গে আছি সর্দার মোহাম্মদ আরিফ। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত 4। সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্পে 12 বছরে 161 প্রাণহানি। অব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞরা। ওনাদের গাফিলতির কারণে, মাস্ক না দেওয়ার কারণে ওই এলাকাটা, ওই দুর্ঘটনা কবলিত এলাকাটা শ্রমিকদেরকে কাজে নিয়োগের পূর্বে ওটি আপনার পরিদর্শন না করার ফলেই এই ঘটনাটি ঘটেছে। চেঙ্গি নদীতে রাবার ড্যাম কেটে দেওয়ার দুর্ভোগ। খাগড়াছড়িতে 1200 একর জমি সেচ ব্যাহত, দ্রুত মেরামতের দাবি। স্টার চট্টগ্রামে এবার জানাবো বিস্তারিত। রাঙামাটিতে যাত্রীবাহী পিকআপ উল্টে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে গেছে পিকআপ। সাত সকালেই পার্বত্য জেলা রাঙামাটিতে ঝরেছে 4 প্রাণ, আহত হয়েছেন 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল যাত্রীবাহী পিকআপ। মানিকছড়ি এলাকায় পাহাড় থেকে নামার পথে উল্টে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও 1 জন। যাওয়ার সময় পিকআপ করে যাচ্ছে, মানিকছড়িতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। মনে হয় হয়তো ব্রেক ফেল হয়েছে, এটাও আমরা একটা অনুমান করতেছি আর কি। দুর্ঘটনায় নিহতদের মধ্যে মেঘরানী চাকমা ও সান্ত্বনা চাকমার বাড়ি নানিয়ারচরে, আর শোভা চাকমা ও শান্তিরঞ্জন চাকমা রাঙামাটি শহরের বাসিন্দা। আহত 2 জন হাসপাতালে ভর্তি আছেন। 3 জনকে মৃত অবস্থায় আনা হয়, আর বাকি 3 জনকে আহত অবস্থায় আনা হয়। এর মধ্যে একজন আপনার গুরুতর আহত ছিল, ওনাকে আমরা চট্টগ্রাম রেফার করি, আর বাকি 2 জনকে আমরা এখানে ভর্তি দেই। শহরের প্রবেশমুখ মানিকছড়ি, সেখানে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। সুরতহাল করা হয়েছে এবং এছাড়া অন্যান্য আইনানুগ যে ব্যবস্থা এটা গ্রহণ শেষে আমরা সংশ্লিষ্টদের কাছে বডিগুলো হস্তান্তর করব। পুষ্পনাম ব্যতীত হস্তান্তর করবো সারা নির্দেশ দেওয়া গেছে, কিন্তু আমরা ওই নিয়মিত যে কাজগুলো সুরতহাল করবো, সুরতহালের পরে মামলা রুজু হবে, তারপর দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প যেন রীতিমতো এক মৃত্যুকূপ, যেখানে গত 12 বছরে নানা দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 161 জনের। নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি, কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব সহ নানা অব্যবস্থাপনাকে দুর্ঘটনার প্রধান কারণ বলছেন খাত সংশ্লিষ্টরা। মামুনুর রশিদ অভির রিপোর্ট, ছবি তুলেছেন জালাল। চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে দেশের বৃহত্তম জাহাজ ভাঙা শিল্পাঞ্চল। অনিরাপদ কর্মপরিবেশ, ঝুঁকিপূর্ণ শ্রম আর দুর্ঘটনায় এসব ইয়ার্ডে ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।
তথ্য বলছে গ্যাস বিস্ফোরণ, অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্ঘটনায় গত 12 বছরে সীতাকুণ্ডের শিপ ইয়ার্ডগুলোতে অন্তত 161 জনের মৃত্যু হয়েছে। পঙ্গুসহ নানাভাবে আহত হয়েছেন শতাধিক। সূক্ষ্ম মনিটরিং এখানে থাকতে হবে, সেটা তো ছিলই না, বরঞ্চ দেখা যাচ্ছে যে বন্ধের দিন একটা যেন তেনভাবে কাজ করিয়ে নেওয়ার যে প্রবণতা, হালকাভাবে দেখার যে প্রবণতা, মানে শ্রমিক হত্যা, আমরা এটাকে দুর্ঘটনা বলবো না। নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব সহ নানা অব্যবস্থাপনাকে এসব দুর্ঘটনার প্রধান কারণ বলছেন এই খাত বিশেষজ্ঞরা। ওনাদের গাফেলতির কারণে, মাস্ক না দেওয়ার কারণে ওই এলাকাটা, ওই দুর্ঘটনা কবলিত এলাকাটা শ্রমিকদেরকে কাজে নিয়োগের পূর্বে ওটি আপনার পরিদর্শন না করার ফলেই এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনার জন্য অবশ্যই মালিককে দায় নিতে হবে। সবশেষ শুক্রবার যে ফেরদৌস শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যু হয়েছে, সেটি গ্রিন শিপ ইয়ার্ড সার্টিফিকেটধারী। এমন শিপ ইয়ার্ডে এই দুর্ঘটনা প্রশ্নের মুখে ফেলেছে পুরো খাতের ব্যবস্থাপনাকেই। এখন এই বিষয়ে ভালোভাবে নজর দেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। যেহেতু এই পর্যন্ত কোনো ইনসিডেন্ট হয় নাই, আমাদের চ্যালেঞ্জ করার কোনো সুযোগ ছিল না, কিন্তু আমরা এখন চ্যালেঞ্জ করার সময় হয়েছে। আমরা ওদেরকে চ্যালেঞ্জ করব যে তোমরা আমাকে সার্টিফিকেশনটা দিলা, ওটা কিসের উপর ভিত্তি করে, কেন এই অ্যাক্সিডেন্টটা হলো। এই ধরনের ইনসিডেন্ট কেন ঘটলো এটা আমরা ডেফিনেটলি খুঁজে বের করব। এইখানে যদি কারো কোনো অবহেলা থেকে থাকে, কিছু থেকে থাকে, আমরা সেই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। সীতাকুণ্ডে একসময় 150টি শিপইয়ার্ড থাকলেও করোনা মহামারী ও ডলার সংকটে বর্তমানে টিকে আছে 50টির মতো, যার মধ্যে 23টি গ্রিন সার্টিফিকেটধারী। মামুন রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। সীতাকুণ্ডের শিপইয়ার্ডের 9 শ্রমিক মৃত্যুর ঘটনায় তদন্ত করছে শিল্প মন্ত্রণালয় গঠিত কমিটি। এ বিষয়ে আলোচনাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। তাম্মিম, এই তদন্তে অগ্রগতি কত দূর, কারা কারা আছেন এই কমিটিতে, জানাবেন আমাদের বিস্তারিত। গত শুক্রবার যে দুর্ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পরে কিন্তু গতকালকে থেকে তদন্ত কমিটি কাজ শুরু করেছে এবং তদন্ত কমিটির কাজে পরে আছে কিন্তু দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে কিন্তু আমরা দেখেছি যে এই তদন্ত কমিটির যারা আছেন তারা কিন্তু এখানে এসেছে এবং তাদের কাজের অগ্রগতি করছেন। যদি বলে থাকি, এখানে শিপইয়ার্ডের শিল্প মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেখানে শিল্প মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব আছেন যিনি এই কমিটির প্রধান। এছাড়াও সীতাকুণ্ডের এসিডেন্ট আছেন, এর সাথে সাথে আছেন এর বাইরে পরিবেশ মন্ত্রণালয়, বিস্ফোরক অধিদপ্তর এবং স্থানীয় যে আছে তাদের শিপইয়ার্ডের যারা বিএসবিআরের, তারাও কিন্তু এই কমিটির মধ্যে কাজ করছেন। আমরা কথা বলছিলাম তদন্ত কমিটির সাথে এবং তারা যেটি বলছেন, প্রাথমিকভাবে তারা আজ যে সমস্ত শ্রমিকরা মারা গেছেন তাদের পরিবার এবং যারা উদ্ধার করতে এসেছিলেন তাদের পরিবারের সাথে তাদের সাথে কথা বলেছেন এবং এখানকার যে এলাকাটা আছে সেই এলাকার আশেপাশে এলাকায় ঘুরে দেখেছেন এবং কথা বলেছেন। তারা কথা বলেছেন এবং তারা যেটি বলছেন যে এই যে ব্যালাস্ট ট্যাঙ্ক, যেটি আসলে যেখান থেকে আসলে গ্যাসের উৎপত্তি হয়েছে এবং যে গ্যাস থেকে আসলে এই দুর্ঘটনা ঘটেছে, সেটি আসলে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং এই ঘটনা আগে কোনো সময় এখানে ঘটেনি। এছাড়াও এছাড়াও এই ব্যালাস্ট ট্যাঙ্ক ছাড়াও কিন্তু এটিতে আরেকটি ব্যালাস্ট ট্যাঙ্ক ছিল যেটি কিন্তু এর আগে কাটা হয়েছে, সেখানেও কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটেনি। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা তারা বলছে প্রাথমিকভাবে। এছাড়াও তারা যেটি বলছেন, এই দুর্ঘটনা কেন ঘটছে এটি হচ্ছে আরও অধিক তদন্তের পরে আসলে বলা যাবে। তবে এই ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে সেই জন্য তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যেই তারা তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ সংবাদ। আরিফ, ধন্যবাদ তাম্মিম। সীতাকুণ্ডের শিপইয়ার্ডের 9 শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে, সেই বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ তাম্মিম মাহমুদ। চট্টগ্রাম বন্দরে 2 বাল্ক ক্যারিয়ারের সংঘর্ষ হয়েছে, তবে এতে হতাহত হয়নি কেউ। শনিবার মধ্যরাতে আলফা অ্যাঙ্কারে যে দুর্ঘটনা ঘটে, প্রায় 35,350 টন স্ল্যাগ বহনকারী আনাসার সঙ্গে নোঙর করা জাহাজের সংঘর্ষ হয়। বন্দর কর্তৃপক্ষ বলছে তীব্র স্রোতের কারণে এই দুর্ঘটনা। জাহাজে পানি প্রবেশ বা পরিবেশ দূষণ হয়নি। 2 জাহাজের 21 জন ক্রু নিরাপদে আছেন এবং বর্তমানে নৌ চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
এনসিটি ও সিসিটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে ৩১ আগস্ট চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক দেলোয়ার মজুমদার। এ সময় তিনি বলেন, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো চুক্তি করতে দেয়া হবে না। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন দেলোয়ার মজুমদার। অনুষ্ঠানে বন্দর ও জাতীয় সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক এম আবু সাইদ বলেন, জনগণের সরকারকে জনগণের পক্ষে আনাই আন্দোলনের উদ্দেশ্য। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাদের নখর যত ধারালো হবে, আমাদের প্রতিহত করার ব্যাপারটা ততটুকুই প্রখর হবে, ততটুকুই প্রতিরোধ আমাদের কঠিন হবে। আমরা সেই দিকে ধীরে ধীরে যাব। সরকারকে যারা বিপদে ফেলতে চায়, সেখান থেকে আমরা সরকারকে বিপদ থেকে বের করে আনার জন্য আমাদের এই আন্দোলন, সরকারকে বিপদে পালানোর জন্য না। এই দেশের মানুষের প্রতি এই সরকারের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, জনকল্যাণমুখী কাজের জন্য তারা আত্মনিয়োগ করবে বলে আমাদের আশা। খাগড়াছড়িতে চেঙ্গি নদীর উপর একটি রাবার ড্যাম কেটে দেয় দুর্ভোগে পড়েছেন কৃষকরা। উপজেলার ১২০০ একর কৃষি জমি চাষাবাদে শেষ কার্যক্রম ব্যাহত হওয়ার পথে। মেরামতের দাবি প্রান্তিক কৃষকদের। আর এই ঘটনা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গি নদীর ওপর ৮০ মিটার দীর্ঘ রাবার ড্যাম, যা শুষ্ক মৌসুমে নদীর পানি ধরে রেখে বোরো ও রবি শস্য চাষে সেচ সুবিধা দেয়। ২০১২-১৩ অর্থ বছরে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে রাবার ড্যামটি তৈরি করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। গেল ২৯ জুলাই এই রাবার ড্যামের একটি অংশ রাতের আধারে কেটে দিয়ে যায় দুর্বৃত্তরা। এতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কায় সেখানকার কৃষকরা। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন তারা। আগামীতে আমাদের বড় মৌসুমটা যে আমরা চাষ করতে পারবো, এটা আশা করা যায় না। গত বৃহস্পতিবার আমরা এই কমিটি মিটিং এর মাধ্যমে এবং আমাদের তদন্ত কমিটি সরজমিনে তদন্তের মাধ্যমে আমরা এর সত্যতা পেয়েছি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা। এলজিডির অধীনে আছে, এলজিডি ইঞ্জিনিয়ারের সাথেও আমি কথা বলবো, সেই সাথে এটার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা আছে সেটা নেওয়ার জন্য পাঁচছড়ি থানার সাথে আমি যোগাযোগ করব। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, মেরামতের জন্য এলজিডির সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হবে। দ্রুত মেরামতের আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরও। কাগজপত্র সম্বলিত করে আমরা সদর দপ্তরে আমরা এটার মেরামতের জন্য প্রয়োজনীয় প্রস্তাব প্রেরণ করব। সেক্ষেত্রে প্রস্তাবটি যদি গৃহীত হয়, আমরা ইনশাআল্লাহ খুব দ্রুতই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আমরা ইতিমধ্যে জেলা পরিষদ, আমাদের এক্সিএম মহোদয় এবং উপজেলা প্রশাসন এরা জানেন। আশা করতেছি একটা সমাধান আসবে, সমাধান হলেই এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। শুষ্ক মৌসুমের আগেই রাবার ড্যামটি মেরামতের দাবি প্রান্তিক কৃষকদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। খাগড়াছড়ির মহালছড়িতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সকালে উপজেলার শিশুমঞ্চ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএসসিতে উপজেলার একমাত্র জিপিএ ৫ পাওয়া টুম্পা চাকমাকে দেয়া হয় শিক্ষা সামগ্রী এবং ১০,০০০ টাকা। এছাড়া সেনাবাহিনীর মহালছড়ি জোনের আওতাধীন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভালো ফল অর্জনকারী ১০ শিক্ষার্থী এবং শিশু মঞ্চের বৃত্তিপ্রাপ্ত ৬ জনকে দেয়া হয় শিক্ষা উপকরণ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাঙামাটিতে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের হ্যাপির মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে জেলা পরিষদ কার্যালয়ে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য দীপন দেওয়ান। অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। এতে বক্তারা বলেন, কাপ্তাই হ্রদ ঘিরে মাছ উৎপাদনের পাশাপাশি তৈরি হচ্ছে কর্মসংস্থান। মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়। এই ছিল স্টার চট্টগ্রামে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।